সবসময় একটা কথা বলি যে বাংলাদেশে এই যে ডেমোক্রেসিকে ধ্বংস করে শেখ হাসিনা একটা ফ্যাসিবাদী রেজিম চালু করেছিল, এর পেছনে হার্ড ফ্যাসিজম যেমন ছিল, সফট ফ্যাসিজম তার চেয়েও অনেক জায়গায় সিগনিফিক্যান্ট রোল প্লে করে। কারণ রাস্তাঘাটে যারা মারামারি করত, তার ফুয়েলিং করত কেউ গানে, কেউ কবিতায়, কেউ নাটকে, কেউ সাহিত্যে, কেউ পত্রিকার কলামে। এদের হয়তোবা ক্রিমিনাল অফেন্সটাকে ওইভাবে জাস্টিফাইড করা যায় না, কিন্তু তারা যেভাবে হাসিনার অন্যায্য কাজগুলোকে বৈধতা দিত এবং তার পরবর্তী সময়ে এসে তারা বিভিন্ন জায়গায় মিশে গেছে, তাদের অতীতের যে কাজগুলো ছিল সেই কাজগুলো নিয়ে কেউ প্রশ্নও করে না। আমি বলছি না যে বর্তমানে অনেক কাজ হচ্ছে, যে কোনো অপরাধ হলেই যাকে তাকে হত্যা মামলায় অ্যারেস্ট করতে হবে, এটা অন্যায্য কাজ, এই কথাটা আমাদের বলতে হবে। এইটা করতে গিয়ে আলটিমেটলি যেটা করা হয়, তাদের যা অন্যায্য কাজ ছিল সেইটার গ্র্যাভিটিটাকে নষ্ট করে দেওয়া হয়, কারণ হত্যা মামলায় তাদের অপরাধ প্রুফ করা যাবে না। কিন্তু যে ব্যাপারটা সবার সামনে উন্মুক্ত হওয়ার দরকার ছিল, এমনকি 2024 সালের 7 জানুয়ারি ওই ডামি ইলেকশন করে পুরো জাতির সাথে যখন তামাশা করা হয়, তখন মিডিয়ার অনেক মানুষ আছে যারা হাতের বৃদ্ধাঙ্গুলে কলঙ্কের ছাপ, শেখ হাসিনার ডামি ইলেকশনের কলঙ্কের ছাপ তারা ফেসবুকে প্রকাশ করে গর্ব প্রকাশ করত। কিন্তু দেখা গেল 5 আগস্টের পরবর্তী সময়ে তারা বিভিন্ন জায়গায় বুক ফুলিয়ে চলাফেরা করছে। তাদের ব্যাপারে কোনো জবাবদিহিতার প্রশ্নের জায়গাটা কখনোই কেউ আনে নাই। অনেক মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, কিন্তু এই কালচারাল ফ্যাসিস্টদের অনেকে এরকম ছিল, একটা পদ্মা সেতুর মতো রুটিন ওয়ার্ক উদ্বোধন করতে গিয়ে পদ্মা সেতুকে 71-এর সাথে তুলনা করে ফেলতো। তখন আমাদের মহান মুক্তিযুদ্ধের অবমাননা হইতো না, কারণ তারা ছিল ওই স্বৈরাচারের দোসর এবং তারা যা বলতো সেটা হয়ে যেত জায়েজ। অনেক সাংবাদিক ভাইরা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, সাংবাদিক ভাইদের জীবনে কি অন্যায্য কষ্ট, কি জিনিসগুলো ফেস করতে হয়েছে সেটা অনেক সাংবাদিক ভাইরা জীবন দিয়ে প্রুভ করেছেন। অনেকে শুধুমাত্র ন্যায্য কথা লেখার জন্য তাদের জীবনের পর দিয়ে যে ঝুঁকি চলে গেছে সেই কথাটা কেউ বলেন না। কিন্তু একই সাথে আমাদের এই সাংবাদিক ভাইরা যারা জীবনের সবকিছু উপেক্ষা করে ন্যায়ের পথে, হকের পথে, গণতন্ত্রের পথে, ভোটাধিকারের পক্ষে লিখেছেন, তাদের গুম হতে হয়েছে, তাদের কখনো খুনের শিকার হতে হয়েছে, তাদের চাকরি চলে গেছে, তাদের জীবনকে শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু বিপরীত ক্রমে এই ন্যায্য কথা বলা সাংবাদিক ভাইদের নিষ্পেষণ করে অন্য এক ক্যাটাগরির, মানে শেখ হাসিনার প্রেস কনফারেন্সে উপস্থিত হওয়া সাংবাদিক বৃন্দ এই দেশের সবচেয়ে এলিট লাইফ লিড করত। কিন্তু তাদেরকে বিভিন্ন ক্যাপাসিটিতে দেখবেন তারা এখনো অনেক ক্ষেত্রে মিশে আছে। যারা মা করতে করতে শেখ হাসিনার পায়ে লটিয়ে পড়ত, সেই শিল্পীরা এখনো দেখবেন মুভি করে বেড়ায়, গান করে বেড়ায়, তারা বিভিন্ন জায়গায় মিশে বেড়ায়। ঠিক 2023 সালে, 24 সালে তাদের ভিডিও দেখবেন, তারা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম একজন স্বৈরাচারের পায়ে হাত দিয়ে মা করতে করতে মুখে ফেরা তুলে ফেলতো। একই সাথে অনেক সাংবাদিকরা ছিলেন, আমি সবার কথা বলছি না, সেই সাংবাদিকরা প্রেস কনফারেন্সে পৃথিবীর নিকৃষ্টতম দালালির নজির স্থাপন করেছে। তারা এখনো অনেকে বহাল তবিয়তেই আছেন। অনেক প্রযোজক ছিলেন, অনেক গায়ক ছিলেন, অনেক কবি ছিলেন, তাদের কাজই ছিল শেখ হাসিনার অন্যায্যতাকে বৈধতা দেয়া। দুঃখজনক ব্যাপার হলো 5 আগস্টের পরে আমরা মনে করেছিলাম তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে, কিন্তু তাদেরকে জবাবদিহিতার আওতায় না এনে উপরন্তু তারা এখন এমন অনেক জায়গায় মিশে গেছে, যে জায়গায় বিগত দিনে যারা ভোটের অধিকার নিয়ে কথা বলতো, মানুষের অধিকার নিয়ে কথা বলতো, তারাও অনেক জায়গায় এখনো বৈষম্যের শিকার হচ্ছে। কিন্তু ওই সুবিধাবাদী 5টার গোষ্ঠী তাদের কালার পরিবর্তন করে বিভিন্ন জায়গায় এই যে মিশে যেতে পারলো, এটা একটা অনেক বড় দুর্ভাগ্যের ব্যাপার। অতীতে মিডিয়া পাড়ার অনেকেই আছেন যারা ভোটের অধিকার নিয়ে কথা বলে কখনো কোনো আনুকূল্য পায় নাই, তাদের মুভি রিলিজ দেওয়া হয় নাই, তাদেরকে কালচারাল কোনো অ্যাক্টিভিজমে পার্টিসিপেট করতে দেওয়া হয় নাই। তাদের ভাগ্যের কি খুব বেশি পরিবর্তন হয়ে গেছে? দেখবেন যারা 5 ছিল তাদের অনুদানের অভাব নাই, অথচ যারা একটু ন্যায্যতার কথা বলতো তারা ক্যান্সার আক্রান্ত রোগী হয়ে মরে যাওয়ার মতো অবস্থা হলেও তারা কোনো অনুদান পায় নাই। এবং এই জায়গাগুলোতে আমার যেটা কথা,
কোনো পার্টিকুলার দলের হওয়ার দরকার নাই। শিল্পী সমাজ থেকে শুরু করে যারা মিডিয়াতে আছেন এবং যারা বিভিন্ন জায়গায় কবি আছেন, সাহিত্যিক আছেন, সাংবাদিক আছেন, তাদের জীবনের অধিকার নিয়ে কথা বলাটা আমাদের প্রত্যেকের জন্যই জরুরি। এবং তারা অতীতে যে বৈষম্যের শিকার হয়েছে সেই কথাটা বলা যেমন জরুরি, একই সাথে যারা ওই টাইমে ওই স্বৈরাচারে লাভের গুড় খেয়ে গেছে তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনা উচিত। কেন তারা ওই পাতানো ইলেকশন গুলার বৈধতাতে কাজ করেছে, কেন তারা ওই সিআরআই এর ফান্ড নিয়ে তাদের জীবন ধারণ করেছে, কেন তারা অন্যদের জীবন নিয়ে সিনেমিনি খেলার জন্য আলো আসবেই নামের গ্রুপ খুলেছে, অথচ তাদের মনের ভেতর ছিল সবচেয়ে বড় কালো। এই কালোগুলোকে আমাদের জাস্টিফাই করার কোনো সুযোগ নাই। তারা যে অপকর্ম করেছে সুযোগ পেলে তারা আবার সবল মারবে। অতএব তারা অতীতে যে অপকর্মগুলো করেছে সেই অপকর্মগুলো কেন করেছে তাদের ভেতরেও একটা রিকনসিলিয়েশনের দরকার আছে। আমি বলছি না তাদেরকে হত্যা মামলা দিয়ে দিতে হবে, তারা যে কাজটা করে নাই সেই দোষে তাদেরকে দোষী করতে হবে, এটাও একটা অন্যায্য কাজ। কিন্তু তারা যেটা করেছে প্রত্যেকটা মানুষেরই অনুশোচনা হওয়ার দরকার আছে, ট্রুথ এন্ড রিকনসিলিয়েশনের আমাদের দরকার আছে। তাদের ভেতরে যদি ওই রিয়ালাইজেশনটা আসে তাহলে আমরাও মনে করতে পারি তারা তাদের ভুল বুঝেছে। কিন্তু দেখবেন তারা ভুল বোঝা না, তারা সময় সুযোগ পেলেই বারবার করে তাদের ওই যে আলো আসবেই না, বরং ওই যে তাদের মনের ভেতরে যে কালো আছে সেই কালো সবল মারার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে। এই জন্য সবার সচেতন হওয়াটা জরুরি। কিভাবে একটা সফট ন্যারেটিভ তারা প্রতিষ্ঠা করত সেই ব্যাপারটা বুঝে সেই মানুষগুলো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা যদি সতর্ক না থাকতে পারি তাহলে ভবিষ্যতে ওই কালো আসবে এই গ্রুপটা আবার এসে সবল মারার জন্য কিন্তু রেডি থাকবে। সেই ধরনের দিন আর না আসুক। যারা শিল্পী সমাজ আছেন, কবি আছেন, সাহিত্যিক আছেন, গায়ক আছেন, তাদের জীবনের ন্যূনতম অধিকার নিয়ে, ন্যূনতম মানবিক মর্যাদা নিয়ে এবং সামাজিক মর্যাদা নিয়ে তারা ভালো থাক।